আজকে খেলতে যেতে হবে, অনেকদিন থেকে খেলি না। যাই, শিপুকে একটু ডাক দিয়ে নিয়ে আসি। এসব বলে হাবু শিপুদের বাড়িতে গেল আর শিপুকে জোরে জোরে ডাকতে লাগলো। শিপু, কি রে শিপু, কোথায় গেলি রে? এদিকে আয়। আরে হাবু, তুই এই সময়? বল, ডাকছিলি কেন? চল মাঠে যাই, খেলতে হবে আজকে। আচ্ছা চল তাহলে। এসব বলে হাবু শিপু দুজনেই মাঠে চলে গেল আর খেলতে লাগলো। আর সন্ধ্যার সময় বাড়িতে চলে এলো। বাবা হাবু, আমি না বাড়িতে একটা মুরগির খামার দিতে চাই, কি বলিস তুই? হ্যাঁ বাবা, এটা তো অনেক ভালো কথা। মুরগির খামার দিলে ভালোই হবে। হ্যাঁ রে বাবা, মুরগির দাম বেড়ে গেছে, তাই ভাবলাম একটা খামার দিয়ে দিই। পাশের জমিটা তো পুরো ফাঁকাই পড়ে আছে। তুমি খামারটা একটু বড় করে দিও বাবা, তাহলে অনেকগুলো মুরগি একসাথে থাকতে পারবে। এই বলে হাবু তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো আর দেখলো একটা চোর একটি লোকের মানিব্যাগ চুরি করছে, কিন্তু লোকটি কিছুই বুঝতে পারলো না আর চোরটি পালিয়ে গেল। কি ব্যাপার চাচা, চোরটা তো আপনার মানিব্যাগটাই চুরি করে নিয়ে গেল। কি কি মানিব্যাগ? তাই তো, এই ধর 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 বেটাকে। আরে দাদা, সামনে নয়, পেছনে দৌড় দিয়েছে। ও হ্যাঁ, ধর 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 ধর। তারপর হাবু অনেক জোরে সাইকেল চালালো আর চোরটিকে ধরলো আর মানিব্যাগটি নিল, আর চোরটি মার খাওয়ার ভয়ে সেখান থেকে দৌড়ে পালালো। এই যে চাচা, আপনার মানিব্যাগ, আর এখন থেকে সাবধানে রাখবেন যাতে চুরি না হয়ে যায়। তারপর হাবু ঘুরে বাড়িতে চলে এলো। এরপর আস্তে আস্তে রাত হয়ে গেল আর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা। বাবা হাবু, আজকে খাবারটা দিয়ে দিব, তুই বরং আমার সাথে থাকবি। বাবা, আমার তো আজকে স্কুল আছে, স্কুলে যেতে হবে। তুমি বরং বিকেলে কাজগুলো করো, তাহলে আমিও তোমাকে সাহায্য করতে পারবো। আচ্ছা ঠিক আছে। তারপর হাবু খাবার খেয়ে স্কুলে চলে গেল। আর বিকেলে তার বাবার সাথে খামারের সকল কাজ করতে লাগলো আর অনেক সুন্দর করে খামারটি দিয়ে দিল আর বলল, খাবার তো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মুরগি কিনে আনতে হবে। তুমি তাহলে কাল বাজারে গিয়ে মুরগি কিনে নিয়ে এসো। হ্যাঁ, সেটাই করতে হবে। তারপর হাবুর বাবা পরের দিন অনেকগুলো মুরগি কিনে নিয়ে আসে আর তাদের জন্য খাবারও কিনে আনে আর খামারের ভিতর ছেড়ে দেয় আর প্রতিদিন তাদের দেখাশোনা করতে থাকে। আরে বাবা, এখন তো তোমার খামারে অনেকগুলো মুরগি হয়েছে, তুমি এখন এগুলো বিক্রি করতে পারো। তখনই সেখানে একটি লোক চলে আসে আর হাবুর বাবাকে বলে, আরে দাদা, মুরগিগুলো তো দেখতে বেশ ভালোই হয়েছে। আমি তো তোমার কাছে কয়েকটা মুরগি কিনতে এলাম। এটা তো খুবই ভালো কথা। তা আপনার কয়টা মুরগি লাগবে? 2 জোড়া দিলেই হবে। হাবুর বাবা লোকটিকে 2 জোড়া মুরগি দিয়ে দিল আর অনেক ভালো দামে মুরগিগুলো বিক্রি করলো। দেখি বাবা, প্রথম দিনই কত লাভ হয়ে গেল। হ্যাঁ বাবা, মুরগির খামারটি দিয়ে ভালোই হয়েছে। তারপর তারা বাড়িতে চলে গেল। এভাবেই অনেক দিন কেটে গেল। হাবুদের বাড়ির পাশে বড় একটি জঙ্গল ছিল আর সেখানে একটি রাক্ষস থাকতো। না, এভাবে আর কতদিন? এখন তো এই জঙ্গলে কেউ পাওয়াও দেয় না, আর আমার খাওয়ার মতো কপালে কোনো কিছুই জোটে না। এবার মনে হয় গ্রামে গিয়ে মানুষের উপর হামলা করতেই হয়। তারপর এক রাতে রাক্ষস সে জঙ্গল থেকে বেরিয়ে পড়লো আর গ্রামে চলে এলো। গ্রামের একটা লোকের বাড়িতে অনেকগুলো হাঁসের খামার ছিল আর সেটা রাক্ষস দেখতে পেল। বাহ, কি সুন্দর খবর! এবার আমি মানুষ খাবো না, মানুষের পোষা সুন্দর সুন্দর খাবারগুলো খাবো। এসব বলে রাক্ষস সে লোকের খামারে ঢুকে পড়লো
আর অনেকগুলো হাঁস খেলো। কয়েকটি সাথে করে নিয়ে জঙ্গলে গেল। পরদিন সকালে যাই, হাঁসগুলোকে একটু খাবার দিয়ে আসি। একি একি আমার খামারের হাঁসগুলো কোথায় গেল? মনে হয় কোনো সোর্স চুরি করে নিয়ে গেছে। হায় হায় হায়, আমার কত টাকা লস হয়ে গেল। এসব বলে রহিম কান্না করতে লাগলো। এভাবেই কিছুদিন চলে গেল। আর একদিন সে রাক্ষস হাবুদের খামারে চলে এলো আর কয়েকটা মুরগির সাথে করে নিয়ে গেল। আর পরদিন হাবুর বাবা এসব দেখে হাবুকে সব কথা বলে দিল। এটি সর্বনাশ হলো রে বাবা, চোর যে কয়েকটি মুরগি চুরি করে নিয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, ওই চোর আবার আসবে হয়তো, আর সেদিনই তাকে ধরে ফেলবো। সেদিন রাতে হাবুর বাবা হাবু উদ পেতে রইল চোরকে ধরার জন্য, কিন্তু সে রাক্ষস সেদিন আর এলো না। কয়েকদিন যাওয়ার পর হাবু বলল, বাবা, আমরা তো বুঝতে পারছি না সেই চোরটি আবার কবে আসবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে বাবা? আমরা ওই সামনে একটু গর্ত করে দিব, আর চোর যখন মুরগি নিয়ে পালিয়ে যাবে ঠিক তখনই ওই গর্তের ভিতরে ঢুকে পড়বে, আর ওখান থেকে উঠতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তারপর হাবু বড় করে একটা গর্ত খুঁড়লো আর তার ভিতরে কিছু কাটা রেখে দিল, আর সেই জায়গাটা অনেক সুন্দর করে ঢেকে দিল যাতে কেউ বুঝতে না পারে। আর সেদিনই রাতের বেলা। অনেক দিনই তো হলো, আজ বরং আবার যাই। এবার কেউ কিছু বুঝতে পারবে না, আর আমার খাওয়াটাও হয়ে যাবে। তারপর সে রাক্ষস হাবুদের খামারে চলে এলো আর কয়েকটা মুরগি নিল আর জঙ্গলের দিকে যেতে লাগলো। তখনই সে গর্তে পড়ে। এ কি হলো? আমি কোথায় চলে এলাম? আমি ভেসে গেলাম না তো? উঠতেও পারছি না। সে রাক্ষসটি সে গর্তের মধ্যেই আটকে গেল। সে আর উঠতে পেল না, ওখানেই তাকে সারা রাত থাকতে হলো। পরদিন সকালে হাবু সে গর্তের সামনে এলো। বাবা, বাবা দেখে যাও, তাড়াতাড়ি এসো। তারপর হাবুর বাবা সেখানে দৌড়ে এলো আর রাক্ষসকে দেখে ভয় পেয়ে গেল। কিরে বাবা, এ তো কোনো মানুষ চোর নয়, এ তো রাক্ষস। আমি যদি একবার এখান থেকে উঠতে পারি তাহলে তোদের আর রক্ষে নেই। সেটা তো আর হতে দিচ্ছি না। এই বলে হাবু ঘর থেকে কেরোসিন তেল নিয়ে এলো আর রাক্ষসের পুরো শরীরে ঢেকে দিল আর আগুন ধরিয়ে দিল। না, এটা তুই করতে পারিস না বাচ্চা, তোকে আমি ছাড়বো না। বেঁচে থাকলে তবে তো করবি। তারপর সে রাক্ষস মারা গেল আর গ্রামের সকলে রাক্ষসের হাত থেকে মুক্তি পেল আর হাবুকে অনেক ধন্যবাদ জানালো। গোপালগঞ্জ নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত করিম। সে ছিল অনেক ভালো মানুষ, সবার বিপদে আপদে পাশে থাকতো। সেই করিমের একটা সন্তান আছে, তার নাম ছিল হাবু। সে তার বাবার মতো অনেক ভালো। একদিন বিকেল বেলা রাজু নামে এক লোক করিমের বাড়িতে আসে আর বলে, করিম চাচা, ও করিম চাচা, বাড়িতে আছেন? কিরে রাজু, বল কি হলো, এভাবে ডাকছিস কেন? আপনার কাছে কিছু টাকা ধার চাইতে আসলাম, যদি দিতেন তাহলে অনেক ভালো হতো। তা কত টাকা লাগবে তোর? এই বেশি না, 5,000 হলেই চলবে। আচ্ছা দাঁড়া, এখনই নিয়ে আসছি। তারপর করিম রাজুকে 5,000 টাকা দিয়ে দিল। তখন রাজু বলল, আপনাকে অনেক ধন্যবাদ চাচা, আমার বিপদের দিনে আপনি আমাকে সাহায্য করলেন। আমি তাহলে এবার আসি। এই বলে রাজু সেখান থেকে চলে গেল। এভাবেই অনেকদিন চলে গেল। গ্রামের সবাই তাদের জমিতে অনেক ফসল চাষ করত।
একদিন হাবু তার বাবাকে বলল, আচ্ছা বাবা, সবাই তো জমিতে অনেক কিছু চাষ করে, কিন্তু তুমি করো না কেন? শুধু কি চাষ করলেই হয় বাবা? অনেক পরিশ্রম করতে হয়, দেখাশোনা করতে হয়, কিন্তু এগুলো করার মতো সময় যে আমার হয় না রে বাবা। তাতে কি হয়েছে বাবা? এবার থেকে তুমিও চাষ করবে আর আমি দেখাশোনা করব। বলো না বাবা, করবে? আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে এবার চাষ করব। এসব শুনে হাবু অনেক খুশি হয়ে গেল। আর এবার হাবুর বাবা জমিতে ধানের চাষ করলো। বাবা, তুমি দেখো, এবার আমাদের অনেকগুলো ধান হবে। আমিও অনেক যত্ন করব। আচ্ছা ঠিক আছে, তাই দেখা যাবে। এভাবেই অনেক দিন চলে গেল। ধানের গাছ আস্তে আস্তে বড় হতে লাগলো। হাবুও অনেক যত্ন নিতে লাগলো। বাবা, তোমার জমিতে ওষুধ দিতে হবে, আমাকে টাকা দাও তো। জমিতে যে ঔষধ দিতে হবে তুমি কিভাবে জানলে? আরে বাবা, আমাদের জমিতে প্রথম থেকেই তুমি যার কাছ থেকে ওষুধ কিনে এনেছিলে, আমি তার কাছ থেকেই অনেক পরামর্শ নেই, আর এসব কিছু তার কাছ থেকেই শুনেছি। ও, তাই বলো। আচ্ছা ঠিক আছে। এরপর হাবু টাকা নিয়ে দোকানে যায় আর দোকান থেকে ঔষধ নিয়ে আসে। আর গ্রামের একজন লোকের দ্বারা সে জমিতে ঔষধ দিয়ে নেয়। এভাবেই অনেক দিন চলে যায়। আরে বাহ, গাছগুলোতে তো ধান ধরেছে, আর এগুলো যদি পেকে যায় তাহলে তো অনেক ভালো হবে, আর বাবাও অনেক খুশি হবে। অন্যদিকে সেই গ্রামে অনেক কৃষক তাদের জমিতে অনেক অনেক ফসল চাষ করেছে। তাদের সবার জমিতে ফসল অনেক ভালো হয়েছে। কিন্তু সেই গ্রামেই ঘটলো এক কালময় ঘটনা। গ্রামে এক দৈত্যের আবির্ভাব ঘটলো, কিন্তু এটা কেউ জানতো না। অন্যদিকে হাবু তার বাবাকে বলল, বাবা জানো, আমাদের জমিতে এবার অনেক ধান হয়েছে, আর পাকলে সব ধান নিয়ে আসবো। তাই নাকি রে বাবা? তাহলে তো অনেক ভালো। এভাবেই অনেক দিন চলে গেল। ধান পেকে গেল, কিন্তু একদিন ঘটলো এক ঘটনা। সেই দৈত্য গ্রামের সকল ধান খেয়ে ফেললো, আর সেগুলো খেয়ে সেখানেই হাওয়া হয়ে গেল। পরদিন সকালবেলা বাবা চলো, ধানগুলো হয়তো পেকে গেছে, সেগুলো দেখে আসি। আচ্ছা বাবা, চল। এই বলে হাবু ও তার বাবা সেখান থেকে চলে গেল তাদের জমিতে। আর গিয়ে যা দেখলো তা দেখে তারা মাথায় হাত দিল। এসব আমি কি দেখছি বাবা? জমিতে তো কোনো ধান নেই। তাই তো দেখছি বাবা, কিন্তু বাবা, ধানগুলো কোথায় গেল? বাবা বাবা, দেখো, শুধু আমাদের কেন, কারো জমিতেই কোনো ফসল নেই। এ কি সর্বনাশ! এসব আমি কি দেখছি? তখনই সেখানে রাজু চলে এলো, আর তার জমিতে কোনো ফসল নেই। হায় হায়, এসব আমি কি দেখছি? আমার জমির ফসলগুলো কোথায় গেল? কি ব্যাপার করিম চাচা, কি হলো এসব? আমি কি দেখছি? এসব তো আমিও দেখছি রাজু। শুধু তোমার কেন, আমারও জমিতে কোনো ফসল নেই। এই প্রথমবার আমি আমার জমিতে কিছু চাষ করেছি। কিন্তু চাচা দেখেন, শুধু আপনার নয়, প্রতিটা জমিতেই কোনো ফসল নেই, কিন্তু এগুলো কেমনে হলো? আমিও কিছুই বুঝতে পারছি না। এভাবেই তারা বাড়িতে চলে গেল। আর অনেক দিন চলে গেল। গ্রামের সবাই ফসল উঠাতে না পেরে অনেক সমস্যায় পড়ে গেল। তাই তারা আবারও চাষাবাদ করলো। আগের বারের মতো এবারও ঘটলো সেই ঘটনা। সেই দৈত্য আবারও হাজির হলো। এবার সেই দৈত্যকে হাবু দেখতে পেল আর বলল, তাহলে এই ব্যাপার, এই দৈত্য এসে আমাদের এই ফসলগুলো খেয়ে যায়, একে তো একটা শাস্তি দিতেই হবে।
একদিন হাবু সেই দৈত্যের সামনে গেল আর বলল, এই দত্ত, তুই আমাদের সকলের ফসল খেয়ে নষ্ট করছিস কেন? তুই আমাদের গ্রামে এলি কি করে? কে কে তুই? তুই আমার সাথে এভাবে কথা বলার সাহস পেলি কোথা থেকে? বেশি কথা বললে তোকে আমি উড়িয়ে দিব। তুই আমাদের সবার ফসল নষ্ট করছিস, তোকে আমরা কেউ ছাড়বো না। ফু, যা, উড়ে যা। ও, সাহস থাকলে উপর থেকে নয়, নিচে নেমে আমার সাথে যুদ্ধ কর। একই সব বলছে ছেলেটা, আমি তো ওকে দেখতেই পাচ্ছি না। কি হলো, তুই আমার কথা শুনতে পারিসনি? নাম, নাম, নিচে নাম, নিচে নেমে আমার সাথে যুদ্ধ কর। কিন্তু কানা দৈত্য নিচে নেমে আসে না, কারণ সে হাবুকে দেখতেই পাচ্ছিল না। আর দৈত্য বলল, না, এখান থেকে আমি তোর সাথে যুদ্ধ করব। এই দেখ, তোকে এবার ফু দিয়ে তোর বাড়িতে পাঠিয়ে দিব। কানা দৈত্য হাবুকে ফু দিতে গিয়ে অন্যদিকে ফু দিল। সেই ফু হাবুর গায়ে লাগলো না। তখন হাবু ভাবলো, আরে, কি হলো? এই দত্ত কি কানা নাকি যে আমাকে দেখতে পেল না আর সেই ফু অন্য জায়গায় গেল? এবার আরেকবার পরীক্ষা করি। দে, আরো ফু দে। দৈত্য ফু দিল, কিন্তু সে ফু অন্য জায়গায় গেল। তখন হাবু বুঝতে পারলো এই দৈত্য কানা। তখন হাবু বলল, তাহলে এই দত্তকে এই গ্রাম থেকে তাড়ানো আমার পক্ষে একদম সোজা হয়ে গেল। এই বলে হাবু তাড়াতাড়ি বাড়িতে চলে গেল আর একটা পাইপ আনলো। সেটার ভিতরে চুনের পানি দেয়া ছিল। তখন হাবু সেটা দৈত্যের শরীরে ছিটিয়ে দিল আর দৈত্য জোরে জোরে চেঁচাতে লাগলো। এটা কি হলো? আমার শরীরে এগুলো কি পড়লো? আমার পুরো শরীর তো জ্বলছে। দৈত্যের এমন চেঁচামেচিতে সেখানে অনেকেই জড়ো হয়ে যায় আর সবাই বলতে থাকে, আরে কি হলো হাবু? কে চেঁচাচ্ছে এভাবে? বাবা, উপরে একবার তাকাও। আরে, এটা তো একটা দৈত্য। এখানে কেন? তখন হাবু সব কথা বলে দিল। এসব শুনে হাবুর বাবা ও গ্রামবাসী অবাক হয়ে গেল। আর তখন সবাই সে দৈত্যর গায়ে চুন ছিটিয়ে দিল আর দৈত্য পুড়ে যেতে লাগলো। এটা হতে পারে না। আমি আবার আসবো, আবার আসবো। এই চল চল, স্কুলের সময় শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেলে স্যার তো বকা দিবে রে। হাবু, আমার তো বেশি ভয় লাগছে রে, কারণ আমার তো কোনো পড়া হয়নি। আমি বরং বাড়িতেই ফিরে যাই। স্যারকে বলবো আমি অসুস্থ। এমনিতেই তোর পড়া হয়নি, আবার মিথ্যে কথা বলবি তাই না? বেশি কথা না বলে চল তাড়াতাড়ি। কিরে হাবু শিপু, তোদের স্কুলে আসতে এত দেরি হলো কেন রে? তোরা কি জানিস না ক্লাসের সময়সূচি? জি স্যার, জানি। আমরা আজকে আসার কোনো গাড়ি পাইনি স্যার, এজন্য আসতে অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে, যার যার ছিটে গিয়ে বস তোরা। তারপর হাবু আর শিপু তাদের সিটে গিয়ে বসে পড়লো। আর তখনই স্যার শিপুকে পড়া ধরলো আর শিপু মনে মনে বলল, আমি জানতাম এই স্যারটা আমাকেই পড়া ধরবে, মানে আর কাউকে মনে হয় খুঁজে পায় না। এসে একটু শান্তি করে বসবো, সেটাও আর হলো না। কিরে, তোকে কি বললাম শুনতে পাসনি? নাকি আজকেও তোর পড়া হয়নি? ও, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য তোকে ক্ষমা করে দিলাম। যাক বাবা, বাঁচা গেল। আজ সূর্যটা যে কোন দিকে উঠেছে। স্যারটা অনেক ভালো, কাল থেকে ভালো করে পড়ে আসবো। এভাবেই হাবু আর শিপু তাদের ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ করে তারা বাড়িতে যেতে লাগলো। তখনই তারা জঙ্গলের পাশ দিয়ে একটা চিকন রাস্তা দেখতে পেল। তখন হাবু বলল, কি রে শিপু, এই রাস্তা দিয়ে আবার কোথায় যেতে হয় রে? আগে তো এখানে কোনো রাস্তা দেখিনি। চল তো, আজকে এই রাস্তা দিয়ে বাড়িতে যাব। আরে কি বলছিস এসব? আমরা তো এই রাস্তা চিনি না, জানিও না। এই রাস্তাটা কোথায় গেছে?
যদি আমরা হারিয়ে যাই তাহলে কি হবে বল? তুই কি পাগল হয়ে গেলি নাকি রে? এক রাস্তা না পেলে অন্য রাস্তা ঠিকই পেয়ে যাব। কথা না বাড়িয়ে চল তাড়াতাড়ি যাই এবার। তখনই সেই রাস্তা থেকে এক বৃদ্ধ লোকের কান্নার আওয়াজ ভেসে আসে। আর সেই কান্নার আওয়াজ শিপু ও হাবু দুজনেই শুনতে পায়। তুই কি কারো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে চল সামনে গিয়ে দেখি কে এভাবে কান্না করছে। আমার অনেক ভয় করছে রে। যদি কোনো ভূত হয় তখন তো আমাদের খেয়ে ফেলবে। ধুর, কি বলছিস এসব? চল তো এবার। তারপর তারা সেই রাস্তা দিয়ে সামনে যেতে থাকে। আর তারা এক বৃদ্ধ লোককে দেখতে পায়। তখন হাবু সেই লোকটিকে জিজ্ঞেস করে, কি ব্যাপার দাদু? কি হয়েছে আপনার? এখানে বসে এভাবে কান্না করছেন কেন? আমার এক ছোট নাতনি ছিল বাবা, সে আমার সাথেই ছিল আর তাকে এক রাক্ষস তুলে নিয়ে গেছে। তোমরা আমার নাতনিকে বাঁচাও, ও ছাড়া যে আমার কেউ নেই। আচ্ছা দাদু, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা আপনার নাতনিকে রাক্ষসের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসবো। চল শিপু। এসব তুই কি বলছিস? ওখানে যাবি মানে ওই রাক্ষস তো আমাদেরকেও মেরে ফেলবে। তুই এত ভয় পাস কেন বলতো? একজন বিপদে পড়েছে আর তুই কি না এসব বলছিস? চল তো এবার। তারপর হাবু আর শিপু সেই রাস্তা দিয়ে যেতে থাকে। আর তারা যাওয়ার পর সেই বুড়ো লোক এক রাক্ষসে পরিণত হয় আর জোরে জোরে হাসতে থাকে। ছেলে দুটোকে অনেক বোকা বানালাম। অনেক দিন থেকে ভালো মন্দ খাওয়া হয় না, আজকে মন ভরে দুটো ছেলেকে খাওয়া যাবে। এবার এই রাস্তাটা বন্ধ করে দেই। তারপর সেই রাক্ষসটি সেই সবগুলো রাস্তা বন্ধ করে দিল। আর অন্যদিকে হাবু আর শিপু হাঁটতে হাঁটতে একটা ফাঁকা জায়গায় পৌঁছে গেল। আর তারা চারিদিকটা ভালো করে দেখলো। আরে, আমরা এটা কোথায় এলাম? এর চারিদিকে তো বন্ধ। আর দেখাবো, আমরা যে পথ দিয়ে এসেছিলাম সেটাও তো খুঁজে পাচ্ছি না। সেটাই তো দেখতে পাচ্ছি। চল চারিদিকটা ঘুরে দেখি কি হয়েছে এখানে। তারপর তারা সেই দিকে ঘুরতে থাকে। অন্যদিকে হাবুর মা হাবুর জন্য অনেক চিন্তা করতে থাকে আর বলে, আরে আমার ছেলেটা কোথায় গেল? স্কুল থেকে আসতে তো আর এত সময় লাগে না। কি যে হলো, সামনে গিয়ে একটু দেখে আসি তো। এসব বলে হাবুর মা বাহিরে বের হয়ে গেল আর হাবুকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে শিপুদের বাড়িতে গেল আর বলল, ভাবি, শিপু কি বাড়িতে আছে? না ভাবি, শিপুও বাড়িতে আসেনি। ও তো হাবুর সাথে স্কুলে গেছে, কিন্তু আজ অনেক দেরি হয়ে গেল, এখনো আসছে না। হাবু তো এখনো বাড়িতে এলো না, কি যে করব কিছুই বুঝতে পারছি না। এসব ভেবে তারা অনেক চিন্তা করতে থাকে। অন্যদিকে হাবুরা কি করবে কিছুই বুঝতে পারলো না। আর তখনই সেখানে সেই রাক্ষসটি হাজির হলো। তোরা এখন আমার দখলে, আর তোরা এখন এখান থেকে বের হতে পারবি না। শয়তান রাক্ষস, তুই আমাদের এখানে এনেছিস কেন? আমি এক বৃদ্ধ লোক সাথে তোকে এখানে নিয়ে এসেছি। এবার তোদের আমি খেয়ে ফেলবো। হাবু, আমি আগেই বলেছিলাম এইদিকে না আসি, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। এবার যদি আমরা মরে যাই তাহলে কি হবে বলতো? এবার তোদেরকে বাঁচাতে পারবে না, আর এই জায়গায় তো কখনো কেউ আসতেই পারবে না, কারণ এই জায়গা হলো পাতালপুর আর আমি হলাম পাতালপুরের রাক্ষস। এবার হবে খেলা। তখন হাবু শিপুর কানে কানে বলতে লাগলো, এই রাক্ষস খুব চালাক, আর আমরা এখান থেকে বেরো হতে পারবো না। আর আমাদের এখান থেকে যে করে হোক বেরোতে হবে। কোনো একটা বুদ্ধি বার কর এখান থেকে বাঁচার। আমার মাথায় তো কিছুই আসছে না রে, শুধু ভয় লাগছে। তারপর হাবু ভাবতে লাগলো যে কি করবে। হাবু লক্ষ্য করলো পাতালপুরে সবকিছু সবুজ রঙের দেখতে। এখানের সব গাছপালা
মাটি সবগুলোই সবুজ রঙের। আমার মনে হয় এর সাথে কোনো কানেকশন আছে। তখনই হাবু অনেকক্ষণ ভাবলো যে সে কি করবে। তখনই সেগুলো ভাবতে ভাবতে সে একটি ছোট গাছের ডাল ভাঙলো। আর তখনই এই কি করছিস তুই? আমার লাগছে তো, ছাড় ওটাকে। এই ডাল ভাঙতে রাক্ষসের ব্যথা লাগছে মানে এই তাহলে কানেকশন। তখনই হাবু শিপুকে ডাক দেয় আর সব কথা খুলে বলে। আর সেখানে একটি ছোট কাঁচি দেখতে পায় আর সেটা দিয়ে সবগুলো গাছ কেটে ফেলে। আর রাক্ষসটি চিল্লাতে লাগলো, এই বাচ্চা কি করছিস এসব? ছাড় এগুলো। সবগুলো গাছ কেটে ফেলাতে সে রাক্ষস মারা গেল। অন্যদিকে সেখানকার সব গাছ হাওয়া হয়ে গেল আর সেই গাছগুলো থেকে ছোট ছোট বাচ্চা বেরিয়ে এলো। তার মানে এই রাক্ষস এদের নিয়ে এসেছিল, আর এই সবকিছু ধ্বংস হওয়ার কারণে সবাই মুক্তি পেল। সেখানে থাকা সব বাচ্চাগুলো হাবু ও শিপুকে ধন্যবাদ দিল। আর সবাই একসাথে বাড়িতে পৌঁছে গেল। আর সে পাতালপুরের রাক্ষস থেকে সবাই মুক্তি পেল আর জায়গা অনেক সুন্দর হয়ে গেল।